বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সকালের অনুষ্ঠানে। পশ্চিমবাংলায় সম্প্রীতি বিপন্ন হতে চলেছে, এটা নিয়ে নতুন কোনো খবর নেই, নতুন কোনো আশারও আলো আমরা দেখতে পাচ্ছি না। ঘটনার সূত্রপাত ঘটছে অনেক দিন থেকেই, কিন্তু সেটা রাজ্য সরকার এবং সরকারের প্রশাসন কেউই বিষয়টিকে খুব একটা নজরের মধ্যে আনেনি। তার ফলে যা হবার তাই হচ্ছে। আজ গতকাল মেটিয়াবুরুজে অশান্তি হয়েছে। মেটিয়াবুরুজের রবীন্দ্রনগর থানার কাছাকাছি, মানে খুব নিকটে হয়েছে অশান্তিটা। ঘটনার পুরো রিপোর্ট আমাদের সামনে আসেনি। সংবাদ মাধ্যমের খবর দুপক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি হয়েছে এবং ইট বৃষ্টি পাথর বৃষ্টি হয়েছে, পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করেছে, যার ফলে পুলিশ নামাতে হয়েছে, র্যাব নামাতে হয়েছে, অশান্তি হয়েছে। একটা বিশেষ গোষ্ঠীকে ইঙ্গিত করা হচ্ছে, একটি ধর্মীয় বিশেষ গোষ্ঠীর দিকে আঙুল তোলা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সেই পরম্পরা বজায় রয়েছে এবং এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, গেল রব দেখানো হচ্ছে। রাজ্য প্রশাসন নাকি একতরফাভাবে একটি বিশেষ সম্প্রদায়ের স্বার্থে কাজ করে চলেছে, এটা একটা প্রচারের মধ্যে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী তো বলছেন যে এটা মুসলিম লীগের, দ্বিতীয় মুসলিম লীগের সরকার, আর নেই দরকার, এরকম স্লোগানও তিনি দিচ্ছেন। কোনো একদিন সময় পেলে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এ রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা প্রকৃতপক্ষে কি পেয়েছে, সেই ইতিহাসটা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে খুব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি আরেকটু তলিয়ে যদি আমি দেখাই যে গুজরাটে যে বিশাল দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার পরবর্তীকালে সেখানকার মুসলমানরা কেমন আছেন, তাহলে তুলনামূলকভাবে আলোচনায় দেখলেই আপনারা স্পষ্ট করে বুঝে যাবেন আসলে মুসলমানদের তোষণটা কারা করে। মুসলিম তোষণের কথার অর্থই যদি এটা হয়ে থাকে যে মুসলমানরা হেলমেট পরবে না, মোবাইল নিয়ে মানে বাইক নিয়ে যাবে, হেলমেট পরে যাবে না, মেটিয়াবুরুজের দিকে হেলমেট পরার স্বভাব নেই, পাক সার্কাসে নেই, মেহেদিবাগানে নেই, এটাই যদি আপনাদের একমাত্র মাপকাঠি হয় তাহলে আর বলার কিছু থাকে না। কিন্তু একটা বিষয় আপনাদের সামনে আমাদের বলতেই হয়, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে আসলে এটা কোনো সমস্যা নয়, এটা কোনো উন্নয়ন নয়, এটা কোনো তোষণ নয়। আপনি যদি গুজরাটের দিকে তাকিয়ে দেখেন তাহলে গুজরাটে দেখবেন 40 থেকে 50% যে অর্থনীতি, গুজরাটের অর্থনীতি, সেটা নিয়ন্ত্রণ করে ওখানকার মুসলিমরা। অর্থনীতিকে নিয়ন্ত্রণ করাটাই দেশের সমৃদ্ধির লক্ষণ, একটা সম্প্রদায়ের উন্নতির লক্ষণ। অর্থনীতি সমৃদ্ধি না করে গুন্ডা বদমাশ দিয়ে ভোট করানোটার মধ্যে কোনো সমৃদ্ধির লক্ষণ হতে পারে না। যেমন ধরুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, আমি গতকালও বলেছি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব সময় দেখবেন একটা করে তুরুপের তাস হিসাবে মুসলিম নেতাদের তুলে নিয়ে আসা হয়। তোহা সিদ্দিকি 2011তে ছিলেন, 2016তে এসছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, 2026-এর আবিষ্কার কাশেম সিদ্দিকি। আপনারা জানেন কিনা জানি না, আমরা যারা একটু চর্চা করি, আমরা যারা নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করতে বসি, তারা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারছে, এ রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাফ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অনেকটাই কমেছে। আজকের যে মেটিয়াবুরুজের যে ঘটনা আপনারা যদি দেখেন, মেটিয়াবুরুজে অশান্তি হয়েছে, সেই অশান্তির নেপথ্যে কিন্তু পুলিশ প্রশাসনের দায়কে এড়াতে পুলিশ প্রশাসন পারে না, তার দায় এড়াতে পারে না। যেখানে হয়েছে
একবারে থানার কাছে। আপনি যদি দেখেন শামশেরগঞ্জ, দেখেন ফারাক্কা, ধুলিয়ান, সুতি, এখানে যে অশান্তি হয়েছিল এরও দায় গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন এড়াতে পারে না। অশান্তি করার জন্য একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী, একটা কি বলবো, একটা দুষ্কৃতী চক্র কাজ করার চেষ্টা করে প্রতিনিয়ত। সেই জন্যই প্রত্যেকটা রাষ্ট্র, পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ কোটি কোটি টাকা ব্যয় করে তাদেরকে পোষা হয়, জনগণের অর্থে তাদেরকে পোষা হয়, এই জন্যই পোষা হয়। তারপরেও যখন অশান্তি হয় তখন প্রশ্ন উঠেই প্রশাসনের দিকে আঙুল তোলা উচিত। কাসেম সিদ্দিকী আবিষ্কার হয়েছে। আবারও বলছি, পশ্চিমবাংলার বাঙালি মুসলিম সমাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অর্থে জনপ্রিয়তা আগের মতো নেই, অনেকটাই কমেছে। কেন কমেছে, কী জন্য কমেছে, সে বিস্তারিত বিশ্লেষণ একদিন করবই। তো বললাম যে তোষণের রাজনীতি কি, সেটা আমরা একদিন দেখাবো আপনাদের সামনে, গুজরাট বনাম পশ্চিমবাংলা তুলনামূলক আলোচনা করে। হয়তো অনেকেই বলবেন আপনারা তো বিজেপিকে তোষণের রাজনীতির মধ্যে আনতে চাইছেন। আসলে তা নয়, উন্নয়ন তার নিজের গতিতে এগিয়ে যায়। শিক্ষা, সংস্কৃতি, সমৃদ্ধি, সংখ্যালঘু সমাজ তার নিজের গতিতে এগিয়ে নিয়ে যায়, সেখানে কারো কোনো অবদান থাকে না। যেমন ধরুন পশ্চিমবাংলায় যে শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ক্ষেত্রে এই বাঙালি মুসলমানদের যে উত্থান ঘটেছে, তার মাঝখানে আলামিন মিশনের ভূমিকাকে অস্বীকার করা যাবে না। যাই হোক, কাসেম সিদ্দিকীকে দলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি গতকাল বলেছি মমতার মাস্টার স্ট্রোক। আসলে আমাদের যারা শ্রোতা দর্শক তারা এটুকু বোঝেন না যে আমি যে এক্সক্লেমেশন চিহ্নটা দিয়েছি, বিস্ময়বোধক চিহ্ন দিয়েছি, সেখানে তারা বড় বড় কথা বলে, আমার ভুল উচ্চারণ লক্ষ্য করে তারা বলেন। এটুকু তারা বুঝতে পারে না যে শব্দের শেষে মানে যে সেন্টেন্সের শেষে, বাক্যের শেষে একটা বিস্ময়বোধক চিহ্ন লাগিয়ে রেখেছে, অতএব এটা কটাক্ষ করা হচ্ছে। কিন্তু এটুকু যদি না বোঝার ক্ষমতা আপনাদের না থাকে তাহলে আপনারা কি করবেন সেটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম সে জায়গাটা আবার ফিরে যাই। কাসেম সিদ্দিকীর প্রভাব পশ্চিমবাংলায় টোটালটা নেই। নওশাদ সিদ্দিকীর বিশ্বাসযোগ্যতা অনেকটা বেশি বেড়েছে মানুষের মধ্যে, কারণ নওশাদ সিদ্দিকী লোভী নন। নওশাদ সিদ্দিকী জেল খেটেছেন, তারপরেও তিনি দলত্যাগ করেননি। ইচ্ছা করলে একটা তো এমএলএ এদিক থেকে ওদিক হতেই পারতেন, অনেক কিছু পেতে পারতেন। কাসেম সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অপ্রীতিকর কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, দলনেত্রীকে আক্রমণ করেছেন, এবং তৃণমূল সম্পর্কে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন, যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ভাসছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, তাকে দলে নেওয়ার ফলে এ রাজ্যের সংখ্যালঘু সমাজের মধ্যে আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব আস্থা হারাচ্ছেন। এটা স্পষ্ট হয়ে ধরা পড়েছে। কাসেম সিদ্দিকীর প্রভাব কি? তার কোনো প্রভাব সেই অর্থে নেই, কারণ পীরেদের প্রভাব কতটা, একটা উদাহরণ আমি বারবার দিই। আমি বেশ 2016 বিধানসভা নির্বাচনের সময় ফুরফুরা শরীফের একটা বড় অংশ বাম কংগ্রেসকে সমর্থন দিয়েছিলেন, এবং আমি জানি একটা ফুরফুরা শরীফের এক পীরজাদার কাছে আমি গিয়েছিলাম 2016 বিধানসভা নির্বাচন কভার করার জন্যই গিয়েছিলাম মূলত। সেখানে গিয়ে যখন আমি বিধানসভা নির্বাচনের কাজকর্ম নিয়ে কথা বলছি, সেই পীরজাদার নাম বলছি না, বয়স্ক পীরজাদা, বর্ষিয়ান পীরজাদা, তিনি অনেক কথা মমতার বিরুদ্ধে বললেন। মমতা হেরে যাবে, পশ্চিমবাংলার কে মুখ্যমন্ত্রী হবে, তিনি কল্পনায় মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার সব তৈরি করে ফেললেন। আমি বসে আছি, উনি বললেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আপনি যাবেন। আমি খাবো বলে অপেক্ষা করছি, এমন সময় একটি লোকের সঙ্গে পরিচয় হলো। তিনি উত্তর 24 পরগনার বাগদা এলাকা থেকে গেছেন। তিনিও হুজুরের মানে পীরেরই মুরিদ শিষ্য গেছেন, তিনি তৃণমূল করেন। বলে আমি তৃণমূলের উপপ্রধান। আমি বললাম ভাই তৃণমূল উপপ্রধান, ইনি তো তৃণমূল বিরোধী। বলছে তা হোক না, পীর সাহেব তৃণমূল বিরোধী তো আমি কি করবো, আমি তো তৃণমূল করি। বাস্তবতাটা বুঝতে হবে। তাহলে আপনার কি মনে হয়, আপনারা কি ভাবছেন যে হেরে যাবে তৃণমূল 2016-তে? বলে না না, তৃণমূল বিপুল গরিষ্ঠতা নিয়ে জিতবে। এবং সত্যি কথাই 2016-তে তৃণমূল বিপুল গরিষ্ঠতা নিয়ে জিতেছিল বাম কংগ্রেস জোট হওয়ার পরে। সুতরাং ওই পীর সাহেবদের কথাই ভোট পশ্চিমবাংলাতে হয় না, বাঙালি মুসলমানরা ভোট দেয় না।
মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো স্কলারকে নিতে পারতেন, যেমন আব্দুল সাত্তারকে নিয়েছেন তার দলের মধ্যে, তাকে উপদেষ্টা বানিয়ে রেখেছেন, ভালো লোক, ভালো মানুষ। তিনি সামিরুল ইসলামকে নিয়েছেন, তিনি কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, চিন্তাভাবনা করছেন। এই রকম ব্যক্তিদের তিনি নিয়ে যেতে নিতেন, তাহলে বাঙালি মুসলমান সমাজের মধ্যে খানিকটা প্রভাব হতো। তারা করে যাকে নিয়েছেন তার প্রভাব হাওড়া হুগলি 2 24 পরগনা, তার বাইরে নেই। আর এই হাওড়া হুগলি 2 24 পরগনাতে তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা কার আছে? কারোরই নেই। তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, লড়াই করতে হবে এখন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে মুসলিমদের মধ্যে। সেখানে যদি তারা জিতে আসতে পারে তৃণমূল কংগ্রেস, তবেই তৃণমূল কংগ্রেসের সাফল্য। কিন্তু এবারে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের স্বপ্ন সফল হবে না। সুতরাং কাশেম সিদ্দিকীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা বাড়ানো ছাড়া আর কিছুই হয়নি, এটা মাথায় রাখবেন। বরং নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা আরও 4 গুণ বৃদ্ধি পাবে কাশেমের তুলনায়। কাশেম যে কাজটা করেছেন, সেই কাজটা কাশেমের বিরুদ্ধেই যেভাবে সোশ্যাল মিডিয়াতে তারই বলা কথাকে ভাইরাল করা হচ্ছে, তাতে আগামী দিনে তৃণমূল নেতৃত্ব মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারবে কিনা, সেটা পারবেন কিনা প্রথম বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই কাশেম সিদ্দিকীকে দিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভোট প্রচারে পাঠাতে পারবেন কিনা, সেটাও বড় প্রশ্ন। তখন ওই বাবুল সুপ্রিয়র মতো বাজতে থাকবে যে কালীঘাটের টালির ছালায় চোরেদের ওই পাঠশালা, এই গানটা বাজতে থাকবে। সেই রকমই এই কাশেম সিদ্দিকীর কথা যখন উঠবে, তখন একটা বক্তব্য ওনার ভাইরাল হয়েছে, তৃণমূল কর্মীদের জানাজা পড়া যাবে না। এই প্রশ্নটাই এখন পাল্টা আঘাত দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে তৃণমূল কংগ্রেসের জানাজা পড়া যাবে না বলে উনি বলেছিলেন, তাহলে উনার জানাজা পড়া কি যাবে? এই প্রশ্নের উত্তর এখন জানতে চাই বাংলার সংখ্যালঘু সমাজ। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা।